স্বাগত প্রবাস খবরে। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি প্রবাস খবরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এর মধ্যে বাংলাদেশ পেয়ে গেল নতুন অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল দুপুর 2টার কিছু পরে আমাদের যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফ্রান্স থেকে সরাসরি ঢাকা এয়ারপোর্টে চলে আসেন এবং তারপর থেকে রাত 9টার কিছু পরে আমরা দেখেছিলাম যে বঙ্গভবনে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি পরিচালিত হয় রাষ্ট্রপতির দ্বারা। এবং তার আগে থেকে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আমরা পত্রপত্রিকা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে 17 উপদেষ্টার নাম প্রস্তাব করা হয়েছিল, যদিও 3 জন উপস্থিত থাকতে পারেননি গতকাল, কারণ তারা ঢাকার বাইরে ছিলেন। তো 13 জন উপদেষ্টার শপথ নিয়েছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 13 জন শপথ নিলেন, কিন্তু কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তিনি কাকে কোন মন্ত্রণালয়ের জন্য নির্বাচিত করলেন, কাকে উপযুক্ত মনে করলেন, সেটি আমরা জানবো আজকের এই লাইভে। তার আগে একটু বলে দিই, সরকার তো গঠন হয়ে গেছে, মানে বাংলাদেশ অবশেষে অনেক ত্যাগ তিতিক্ষার পর একজন সরকার পেল। তো সরকার পাবার পর থেকে সকাল থেকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে তারা এই 13 জন উপদেষ্টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে, আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছেন। তারপর কিছুক্ষণ আগে 2টার কিছু আগে আসলে যে মন্ত্রণালয়ের স্বাক্ষর করা বিবৃতিতে একটি প্রজ্ঞাপন বের হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে আসলে জানা গেছে যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আমি জানাচ্ছি এখনই। তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস বন্টন করেছেন এই দপ্তর, আমি তো আগেই বলেছি, এবং নিচে স্বাক্ষর করে সুন্দর করে লেখা রয়েছে যে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর চেয়ে সুখকর কোনো বিষয় আসলে আর কি হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো প্রধান উপদেষ্টা, তার হাতে তিনি রেখেছেন 27টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। সেগুলো কি কি জানছি এখন। রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা খুবই স্বাভাবিক, আমরা জানি সব সরকারের সময়ই প্রতিরক্ষা খুবই সংবেদনশীল এবং স্পর্শকাতর একটি বিষয়, যেকোনো দেশের জন্য, যেকোনো দেশের সার্বভৌমত্বের জন্য, এবং প্রধানমন্ত্রী সবসময় এই বিভাগ, এই দপ্তর নিজের করেই রাখেন। সশস্ত্র বাহিনী বিভাগ, এটাও খুবই স্বাভাবিক। শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মানে ভাবা যায় যত গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ যে খাতগুলো রয়েছে, দপ্তরগুলো রয়েছে, সেগুলো তিনি সবকিছু আসলে নিজের করে রেখেছেন। যে নোবেল লরিয়েট তিনি, তার প্রশংসা আসলে কোন উপমাতেই মানে উত্তপ্তে বলে মনে হবে না, কারণ তার তুলনা তিনি নিজেই। তিনি 27টি দপ্তর নিজের করে রেখেছেন। দেখা যাক আসলে এই যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে ততদিন তিনি আসলে কতটা অগ্রগতি এই দপ্তরগুলোকে দিয়ে যেতে পারেন। অবশ্যই তার কাঁধেও আসলে চ্যালেঞ্জ নিয়েছেন, এবং এটা নতুন তো নয়, তিনি তো আসলে এর আগেও একাধিক চ্যালেঞ্জ নিয়েছেন এবং প্রমাণ দিয়েছেন নিজেকে। তো এখানে আসলে তার প্রমাণের কিছু নেই। এটা অনেক বেশি আসলে বাংলাদেশিদের জন্য প্রাপ্তি যে একজন নোবেল লরিয়েট এখন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, অন্যান্য যে উপদেষ্টাগুলো রয়েছে তাদের মধ্যে যে মন্ত্রণালয় এবং বিভাগ বন্টন করা হয়েছে তাদের কথা বলছি। সালিহ উদ্দিন আহমেদ তিনি রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে। সালিহ উদ্দিন আহমেদ উনি যখন উপদেষ্টার ক্ষেত্রে তার নাম আসলে সুপারিশ করা হয়েছিল তখন থেকে আমরা বুঝতে পারছিলাম, অন্তত অনেকেই বুঝতে পারছিল যে তাকে আসলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে যতজন গভর্নর রয়েছেন তাকে সবচেয়ে বেশি, মোটামুটি অনেকের কাছে তিনি সর্বাধিক গ্রহণযোগ্য এবং অন্যতম সফল একজন গভর্নর বলে তাকে বিবেচনা করা হয়। আসিফ নজরুল আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এটাও আমার মনে হয় অনেকেই বুঝতে পারছিলেন, কারণ তিনি তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক। তো তিনি নিজে সবসময়, আমি আসিফ নজরুল স্যারের সরাসরি শিক্ষার্থী আমি নই, কিন্তু আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অন্যান্য বিভাগের অনেক শিক্ষার্থী কিন্তু ওনার ক্লাস করতে যেতেন। আমি জানি না উনি ক্লাসে আসলে এমন এত অসাধারণ কি পড়াতেন। এবং আসিফ নজরুল স্যার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের যে কোনো প্রয়োজনে যখনই রাজপথে নামার তার দরকার ছিল, তিনি তখন তার প্রতিবাদের ভাষা হয়ে শিক্ষার্থীদের পক্ষ হয়ে মানে উঁচু মহলের চোখ রাঙানি উপেক্ষা করে তিনি কিন্তু রাজপথে নামতেন। যে আমি শুধুমাত্র 2024 সালের যে কোটা সংস্কার আন্দোলন কিছুদিন আগ পর্যন্ত যেটা সারা দেশে জোয়ার বয়ে দিয়েছিল তারুণ্যে, সেটার কথা কেন বলবো, 2018 সালে তিনি ছিলেন, নিরাপদ সড়ক ট্রেন আন্দোলনও তিনি ছিলেন। অর্থাৎ যখন আসলে দেশমাতৃকার দরকার ছিল, তিনি কিন্তু একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে নয়। এবং খুব স্বাভাবিকভাবে এটা অনুমেয় যে তিনি যেহেতু আইন বিভাগের একজন অধ্যাপক এবং তিনি কিন্তু লন্ডন থেকে আইন নিয়ে পিএইচডি করেছেন, একই সঙ্গে তিনি কিন্তু অনেক নন ফিকশন অনেক বইও লিখছেন, আইন বিষয়ক অনেক বইও তার রয়েছে। তো এই অনুষদ তিনি বেশ ভালোভাবে সামাল দিবেন, এটা প্রত্যাশিতই। আদিলুর রহমান খান রয়েছে উপদেষ্টা, তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে। এছাড়া এফ হাসান আরিফ, তিনি রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে। তৌহিদ হোসেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি কিন্তু সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন। যেহেতু তিনি আগে এই কাজ ভালো মতো উতরে গেছেন, আশা করি এখনো তিনি, তার জন্য শুভকামনা, তিনি আশা করি এখনো এই পরীক্ষায় অবশ্যই ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হবেন। সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এবং যারা গণমাধ্যম কর্মী, আমার ধারণা সবচেয়ে বেশি খুশি এই মুহূর্তে তারা হবেন, কারণ তিনি তো আসলে বেলার দায়িত্বে ছিলেন, নির্বাহী পরিচালক। এটি পরিবেশ বিষয়ক সংগঠন, বাংলাদেশে বলতে গেলে একমাত্র সক্রিয় পরিবেশবাদী সংগঠন হচ্ছে বেলা, এবং তিনি সেই বেলা নির্বাহী পরিচালক ছিলেন। তো যখন আসলে গণমাধ্যম কর্মীদের কোনো বক্তব্যের দরকার থাকতো, পরিবেশ ইস্যুতে কথা বলানোর এবং বলার দরকার থাকতো, তখন তিনি সবসময় ভীষণ রকমের আসলে সাড়া দিতেন, ইতিবাচক ভাবে তিনি কথা বলতেন। তো তাকে গণমাধ্যম বান্ধব বলা হতো আগে থেকে। এখন তো তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, অর্থাৎ সরকারি। আর শারমিন মুর্শিদ রয়েছেন, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। এম সাখাওয়াত হোসেন, তিনি রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। আমি বলবো এটা ভীষণ জনগুরুত্বপূর্ণ, সবচেয়ে জনগুরুত্বপূর্ণ কি বলতে গেলে এম সাখাওয়াত হোসেন, তিনি নিজে আসলে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, তিনি সেনাবাহিনীতে কাজ করতেন, এবং তার জন্য আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানো, যিনি সেনাবাহিনী থেকে আসলে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন, তার জন্য আসলে আমরা আশা করতেই পারি বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এবং আমরা তো জানি যে সাম্প্রতিক সময়ে আসলে পুলিশের 11 দফা নিয়ে যে অব্যাহতি, বা এখনো পর্যন্ত ঢাকার সবকটি থানাতেই আসলে পুলিশ এসে জড়ো হননি, যোগ দিচ্ছে না, তারা এখনো দেওয়া শুরু করেছেন। এখনো পর্যন্ত আমি কিন্তু আজকে আসার পথে আমি ঢাকার প্রত্যেকটি অলিগলিতে, রাজধানীতে, সব মোড়ে আমি এখনো শিক্ষার্থীদের অবস্থান দেখেছি। আজকে শুক্রবার, দেখেন আমাদের সবার ছুটি দিন, কিন্তু যারা শিক্ষার্থী তারা যখন স্কুলে পড়তো তাদের জন্য কিন্তু স্কুলও আজকে ছুটি, কিন্তু ক্লাসরুম ছুটি দিয়েছে। রাজপথের যে দায়িত্ব বা জনগণের যে দায়িত্ব তারা নিয়েছেন, সেটি থেকে তাদের কবে যে নিস্তার মিলবে আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, তিনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আগেই বলছিলাম। আফম খালিদ হোসেন, তিনি মনে হয় দেশের একমাত্র আমি যিনি হচ্ছে ধর্ম বিষয়ক, তিনি প্রথমবারের মতো একজন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন যে ইসলামী সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে। চট্টগ্রামের সাতকানিয়া, আমি তার সম্পর্কে একটু আগে পড়াশোনা করছিলাম যে চট্টগ্রামের সাতকানিয়াতে তিনি পড়াশোনা করেছেন, সেখানে তার জন্ম। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছে, আগে বলেছিলাম। এবং তিনি দেশের একমাত্র আমি যিনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। এবং এটাও বা কেন না বলুন, বাংলাদেশ তো সবার, গণতান্ত্রিক দেশে কথা বলার অধিকার যেমন সবার রয়েছে, রাজনৈতিক মত প্রকাশের অধিকারও সবার রয়েছে। আমি যদি আলিমদের কথা বলতে চাই, আমি যদি চরমোনাই থেকে শুরু করে হেফাজত সবার কথা বলতে চাই, একটি সুনির্দিষ্ট অংশ, একটি শতাংশ কিন্তু বাংলাদেশের জনগণকে তারাও প্রতিনিধিত্ব করে। এই সংসদ সবার প্রতিনিধিত্ব করুক। 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে সবার যে অধিকার, সবার যে মনের মধ্যে যে চাওয়া, সবার চাওয়া তখনই উঠে আসে যখন সবকটি ক্ষেত্র থেকে একজন করে জনপ্রতিনিধি সেখানে প্রতিনিধিত্ব স্বরূপ অংশ নেয়। তো এমন বাংলাদেশ আসলে আমি চাচ্ছিলাম, এবং এটা ভীষণ রকমের একটা খুশির খবর সবার জন্য, পুরো বাংলাদেশিদের জন্য। এবং এটা গতকাল যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা আসলে এসেছে, তা নিয়ে একটু প্রশংসা করাই যায়, তা নিয়ে আসলে সৌভাগ্যের যে প্রতীক সেটা ধরেই নেওয়াই যায়। আচ্ছা,
তারপর বলবো ফরিদা আক্তার, তিনি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নূর জাহান বেগম, তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নাহিদ ইসলাম, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, অর্থাৎ যাদের হাত ধরে ওই যে কোটা সংস্কার আন্দোলন সেটি পরিচালিত হয়েছিল। পরবর্তীতে তারা হামলা মামলা সহিংসতার প্রেক্ষিতে 9 দফা দাবি দিয়েছিল এবং সেই 9 দফা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছিল এবং সেই এক দফার জের ধরে লং মার্চ টু ঢাকা এবং লং মার্চ টু ঢাকা তো আপনাকে লং মার্চ টু বঙ্গভবনে পৌঁছে দিয়েছে, যার সাক্ষী গতকালকে বঙ্গভবন, যেখানে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের 13 জন উপদেষ্টা। তো তাকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে? ডাক, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা ইন্টারনেট না থাকার কারণে কি পরিমাণ যে তথ্য বিভ্রাটের মধ্যে ছিলাম এবং কোন আন্দোলনের আমার ধারণা তখন বাংলাদেশের প্রতিটা মানুষ মানে কিছু ঘন্টা পর পর ইন্টারনেট আসবে না জেনেও, ইন্টারনেট নেই জেনেও তারা আসলে একটু পর পর, আমি জানি তারা ফেসবুকে সামাজিক মাধ্যমে তারা ঢু মারছিলেন, কারণ তারা আসলে তখন দেশের খবর জানার জন্য উদ্গ্রীব ছিলেন। তখন সাংবাদিক বা গণমাধ্যম কর্মী যাদের কথা বলি তারাও কিন্তু কোনো নিউজের আপডেট পাচ্ছিলেন না সেই অর্থে, অর্থাৎ পুরো দেশ অন্ধকারে ছিল। এই ইন্টারনেট শাটডাউন যেন কখনো আর না আসে জীবনে। তো আমার ধারণা একজন নিজে ভুক্তভোগী হিসেবে তিনি বিষয়টি অবশ্যই দেখভাল করবেন। নাহিদ ইসলামের কথা তো বললামই, এবার অন্য আরেকজন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। বা যদি এবার এই তারুণ্যের হাত ধরে আমাদের ব্যাপারে একটু চেঞ্জ আসে আর কি, যে খেলাধুলা বলি বা ফুফে বলি, বাংলাদেশ বিসিসি বলি, তো সেখানে একটা নেতৃত্ব, একটা কারিগর, সুন্দর একটা পরিবর্তন যেন আসে তাদের হাত ধরে। এই বাংলাদেশ নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং আমরা ভীষণ আশাবাদী, স্বপ্ন তো আমরা দেখতেই পারি। তো আগে বলেছিলাম যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং গতকাল রাতে কিন্তু বঙ্গভবনে এই 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে 14 জন শপথ নিয়েছেন। 3 জন উপস্থিত থাকতে পারেনি। আমি পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তাদের বক্তব্য দেখছিলাম, তারা নাকি জানতেনই না যে তারা এই তত্ত্বাবধায়ক সরকারের, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের যে 17 জনের নাম বলা হয়েছে তার মধ্যে তারাও কিন্তু, তারা 3 জনে কিন্তু ঢাকার বাইরেই ছিলেন, এই কারণে তারা শপথ নিতে পারেননি। আর তারা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। আমি দেখছিলাম ওনার প্রোফাইলকে দেখছিলাম, উনি আসলে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং তিনি বাংলাদেশ দূতাবাসের হয়ে কোথায় কাজ করেছিলেন, ভেনেজুয়েলা, রাবাত এবং আঙ্কারাতে। আর মানে আমার ধারণা তাকে আসলে পররাষ্ট্র বিষয়ক আশেপাশে কোনো একটা মন্ত্রণালয় তাকে দেওয়া হবে, যদি তিনি এই বিষয়ে বিশেষ অভিজ্ঞ। তারপর মানসিক রোগ বিশেষজ্ঞ যিনি বিধান রঞ্জন রায়, তিনি তো রয়েছেন, এবং নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ফারুক ই আজম। তো এই 3 জন হচ্ছে এখনো পর্যন্ত শপথ নেননি, তারা শিগগিরই ঢাকার বাইরে রয়েছেন, ঢাকাতে নিশ্চয়ই ফিরে আসবেন এবং শিগগিরই শপথ নেবেন। তো কে কোন মন্ত্রণালয় পেল সেটা তো আমরা জানলামই। মোটা দাগে যদি বলি না এরা কে কোন মন্ত্রণালয় সেটা নয়, এরা সবাই বাংলাদেশের এবং এই যে নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই 13 জন, তারা কিন্তু বাংলাদেশ সংস্কারে নেমেছে, তারা শিক্ষার্থীদেরকে সাহায্য করতে নেমেছে। রাষ্ট্র সংস্কারের দাবি তো আগেই ঘোষণা করে ফেলেছিল এই প্রজন্মের তরুণরা এবং তারা সেই কাজ চলছে, তাদের সেই কাজ চলমান। তো তাদের এই কাজে সার্বিক সহযোগিতা যারা দিবেন তাদের রূপরেখা কিন্তু আমরা একটু আগে পাঠ করেছি, 13 জন উপদেষ্টা। এই বাংলাদেশ আরো অনেক দূর যাক, এই বাংলাদেশ ইতিহাসে অমর হোক, এই সময়টুকু আলাদা করে ইতিহাসে আসুক যে কোটা সংস্কার আন্দোলন, তারপরে সহিংসতা, তারপর 9 দফা, তারপর 1 দফা, তারপর নতুন সরকার, নতুন অভিভাবক এবং নতুন বাংলাদেশের প্রতিনিধি, এবং এদের হাত ধরে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ, এমন চাওয়া প্রতিটি বাংলাদেশের। এই ছিল আমাদের প্রবাস খবরের পক্ষ থেকে আমাদের কাছে থাকা সর্বশেষ।